পারিভাষিক শব্দ পড়া শুরু করে দাও, তাহলে দেখা যাচ্ছে যে তুমি পরীক্ষায় অনেক ভালো করবা। এরপর হচ্ছে সমার্থক শব্দ, কারণ পরীক্ষায় এগুলো একটা না একটা আসবেই, কিন্তু এগুলো তোমাকে তো আর ক্লাসে কখনো ধরে ধরে পড়ানো যাবে না, যে আজকে পারিভাষিক শব্দ 2 পৃষ্ঠা পড়া, আজকে বিপরীত শব্দ 2 পৃষ্ঠা পড়া, আজকে সমার্থক শব্দ 2 পৃষ্ঠা পড়া। এগুলো তোমাকে নিজেকে পড়তে হবে। তাহলে সমার্থক শব্দ পরীক্ষায় একটা আসবেই। সুতরাং তুমি যদি এখন থেকে শুরু করো তাহলে সমার্থক শব্দ তুমি পরীক্ষায় ভালো করবে। এরপর হচ্ছে শুদ্ধিকরণ। এই শুদ্ধিকরণের তোমরা ইন্টারমিডিয়েটে থাকতে শুদ্ধিকরণ পড়েছো, তাছাড়া উচ্চারণ পড়েছো, এগুলো যদি আবার একটু নিজে প্র্যাকটিস করো তাহলে সব থেকে ভালো হয়। আবার হচ্ছে বাগ ধারা, ধরো এগুলা কখনোই আমরা ক্লাসে আলাদা করে পড়াইতে পারবো না। বাগ ধারা, এরপর হচ্ছে প্রবাদ, প্রবচন। তো তুমি যদি এখন থেকে বাসায় এগুলো প্র্যাকটিস করা শুরু করে দাও, তাহলে দেখা যাবে কি অন্য 10 জন স্টুডেন্টের থেকে তোমার প্রস্তুতি আলাদা করে সব থেকে ভালো হবে। তো ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আমরা ক্লাসে যেগুলো পড়াবো সেগুলো তো পড়বাই, এই পড়াগুলো ক্লাসের বাইরে তুমি অতিরিক্ত আলাদাভাবে নিজে থেকে পড়া শুরু করে দিবা। কারণ এইগুলো তুমি যদি একদিক থেকে শেষ করো, আরেক দিক থেকে আমরা বাংলা গ্রামারটা তোমাকে আলোচনা করে শেষ করে দিব। আর প্রথম পত্র যদি সময় পাই তাহলে পড়াবো, সময় না পেলে তোমাকে পড়তে হবে। তাহলে তুমি যদি এই কাজগুলো করতে পারো তাহলেই দেখবা যে তোমার পরীক্ষার জন্য মানে খুব অল্প সময়ের মধ্যে তুমি প্রস্তুতি নিতে পারতেছো। আবার দ্বিতীয় কথা, এবার তোমরা জানো যে তোমাদের সব থেকে বেশি এবার তোমাদের সব থেকে বেশি নম্বর হচ্ছে লিখিত পরীক্ষায়, রিটেন পরীক্ষায়। যেহেতু তোমাদের রিটেন পরীক্ষায় সব থেকে বেশি নম্বর, তাই তোমাদেরকে এমসিকিউ এর থেকে বেশি প্রস্তুতি নিতে হবে রিটেনে। তোমরা যদি রিটেনের প্রস্তুতি ভালো করে নাও, রিটেনের প্রস্তুতি বেশি করে নাও, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো করবে। এই কথাগুলো মাথায় রেখে তো আজকে আমরা বাংলা 1 নম্বর ক্লাস শুরু করব। তোমাদের কি এর মধ্যে কোনো কোশ্চেন আছে, মানে অন্য কোনো বিষয় সম্পর্কে, বা এই মুহূর্তে কোনো কোশ্চেন আছে ক্লাস শুরু করার আগে? আচ্ছা, কোশ্চেন থাকলে কথা বলো, কথা বলতে পারবা, কথা বলে আমি শুনতে পারবো এবং এখনই আনসার দিতে পারবো। আচ্ছা, প্রশ্ন করতে পারো, মিউটটা আনমিউট করে কোশ্চেন করতে পারো, বা কথা বলার দরকার হলে কথা বলতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, দেখো আমরা তাহলে আজকে কি পড়বো। আমরা প্রথমে পড়বো হচ্ছে ভাষা। তাহলে হেডলাইন দিবা ভাষা, শুধু ভাষাটা লেখবা। ভাষাটা লেখার পরে সাহিত্যের কোশ্চেনগুলো আজকে তোমাদেরকে শীট থেকে দেখিয়ে দেবো, কিন্তু ভাষাটা একটু লেখে লেখে পড়ো যাতে তোমার কাজে লাগে। প্রশ্ন হচ্ছে তাহলে ভাষা কাকে বলে। ভাষা কাকে বলে? মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যা ব্যবহার করে তাকেই মূলত ভাষা বলে। ধরো মনের ভাব প্রকাশ করার জন্য কখনো মানুষ কথা বলে, কখনো মানুষ ইশারা ইঙ্গিতের মাধ্যমে বোঝায়, কখনো মানুষ হচ্ছে ধরো কি বলবো কোনো প্রতীক চিহ্ন দিয়ে বোঝায়। মানুষ যার মাধ্যমে ভাষাকে মানে মনের ভাব প্রকাশ করতে পারে মূলত সেটাই হচ্ছে ভাষা। তাহলে আজকে আমরা কথা বলার মাধ্যমে আমাদের বাংলা ভাষাটা প্রকাশ করে থাকি, কথা বলি। এই কথা বলার মাধ্যমেই আমি তুমি আমার মনের ভাব প্রকাশ করি। তাহলে আজকে আমাদের এই বাংলা ভাষার যেখান থেকে জন্ম হয়েছে সেই আদি ভাষা বংশের নাম কি? এই পৃথিবীতে অনেকগুলো ভাষা বংশ রয়েছে। তো এই অনেকগুলো ভাষা বংশের মধ্যে আমরা যে ভাষার মানে যে ভাষা গোষ্ঠীর অন্তর্গত, এটা ছিল পৃথিবীর বৃহত্তম ভাষা গোষ্ঠী। তাহলে আজকে আমরা একেবারে লেখা শুরু করব যে বাংলা পৃথিবীর বৃহত্তম ভাষা গোষ্ঠী, ইন্দো ইউরোপীয় থেকে সৃষ্টি। অথবা লিখতে পারো যে বাংলার আদি ভাষা গোষ্ঠীর নাম, বাংলার আদি ভাষা গোষ্ঠীর নাম, বাংলার আদি ভাষা গোষ্ঠীর নাম ইন্দো ইউরোপীয়। বাংলার আদি ভাষা গোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। বাংলার আদি ভাষা গোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। এবং মনে রাখবা এটা পৃথিবীর বৃহত্তম ভাষা গোষ্ঠী। তাহলে আমরা এখানে স্টার চিহ্ন লিখে লিখে রাখি এটি পৃথিবীর বৃহত্তম, এটি পৃথিবীর বৃহত্তম ভাষা গোষ্ঠী। তাহলে পৃথিবীর বৃহত্তম ভাষা গোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, পারলে একটু জবাব দাও তো। বলো তো আমরা জাতি হিসেবে কি? বলো তো আমরা জাতি হিসেবে কি? একটু কথা বলে জবাব দাও, আমরা জাতি হিসেবে কি? আমরা জাতি হিসেবে কি একটু বলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? কিছু করো না। বাঙালি, গুড। তোমরা কথা বলো, প্রয়োজন একটু কথা বলো, সমস্যা নাই। তোমরা ওই যে আনমিউট করে জাস্ট মুখে উত্তর দিতে পারবে, কারণ তোমরা যদি চ্যাট করো তাহলে আমাকে ল্যাপটপের এই পাশে আসতে হয়, এসে দেখতে হয়। আর আমি যদি ওই পাশে দাঁড়ায় থাকি তাহলে তোমাদের কোনো কথাই শুনতে পারি না যদি কথা না বলো। আচ্ছা, তাহলে একজন রিফাত উত্তর দিলা হচ্ছে আমরা জাতি হিসেবে
সরি রাইসুল হক রিফাত, আমরা জাতি হিসেবে বাঙালি। গুড, আমরা জাতি হিসেবে বাঙালি। দেখো আজকে আমরা আদৌ জাতি হিসেবে বাঙালি নই। প্রশ্ন হচ্ছে মানে কি? মানে হচ্ছে আমরা জাতি হিসেবে সংকর। মনে রাখবা দুইটা জিনিস, একটা হচ্ছে জাতি হিসেবে বাঙালি আর একটা হচ্ছে জাতি হিসেবে সংকর। যদি বাংলাদেশ বিষয়াবলীতে প্রশ্ন হতো তাহলে তুমি উত্তর দিতে পারবা, মানে সাধারণ জ্ঞানে প্রশ্ন হলে উত্তর দিবা জাতি হিসেবে বাঙালি। কিন্তু বাংলায় যখন প্রশ্ন করা হয় তখন আমরা জাতি হিসেবে সংকর। সংকর মানে মিশ্রিত জাত। প্রশ্ন হচ্ছে যে আমরা এই মিশ্রিত জাতটা হলাম কি করে? দেখো কি করে হলাম। এই ইন্দো ইউরোপীয় হচ্ছে একটা ভাষা গোষ্ঠী। ভাষা গোষ্ঠী মানেই হচ্ছে নারী, আর নারীর ধর্মই হচ্ছে বদলে যাওয়া। তাই ইন্দো ইউরোপীয় এরও ধরন হচ্ছে বদলে যাওয়া। এটা দুইটা মেয়ের জন্ম দেয়, একটা সময় এসে দুইটা মেয়ের জন্ম দেয়। তার মধ্যে একটা মেয়ের নাম হচ্ছে ক্যান্তম এবং আরেকটা মেয়ে হচ্ছে শতম। এই দুইটা মেয়ের জন্ম দিয়েছিল। এই ওই পর্যন্ত দেখা যায়। আচ্ছা, একটা হচ্ছে কেন্তম আর একটা হচ্ছে শতম। এর মধ্যে কেন্তম হচ্ছে বাবার বড় মেয়ে। স্বাভাবিকভাবে মেয়েরা মায়ের কথা শোনে না, শোনে বাবার কথা। তাই ইন্দো ইউরোপীয় মা হলেও এই কেন্তম তার মায়ের কথা শুনলো না। তাই কেন্তম ভেগে গেল পশ্চিমা দেশে। কোনো বাবার যদি বড় মেয়ে ভেগে যায় তাহলে গালি সব থেকে বেশি খায় ছোটটা। এই শতমকে ইচ্ছে রকম গালি দেওয়া হলো। এই শতম একটা পর্যায়ে এসে বাল্টে স্লাভিয়াতে পরিণত হয় এবং সেইখান থেকে মিশে যায় ইরানীয় ভাষার সঙ্গে, অর্থাৎ ইরানীয় ভাষার সঙ্গে। দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে একটা সময়, ধরো মাঝখানে আরো অনেকগুলো ভাগ আছে, একটা সময় এই ইরানীয় থেকে আরেকটি ভাষার জন্ম হয়েছিল যার নাম আর্য ভাষা গোষ্ঠী। এগুলো লিখবা না, এগুলো দেখবা। আর্য ভাষা গোষ্ঠী। এই আর্য ভাষা গোষ্ঠী একটা ভাষার জন্ম দিয়েছিল যার নাম ছিল সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা একটা সময় পরিবর্তন হয় এবং এই সংস্কৃত ভাষা পরিবর্তন হয়ে জন্ম নিয়েছিল আরেকটি ভাষায় যার নাম ছিল প্রাকৃত ভাষা। এবং প্রাকৃত ভাষা পরিবর্তন হয়ে আজকের বাংলা ভাষায় রূপান্তরিত হয়। তাহলে এইভাবে আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছিল। তাহলে আমরা দেখতে পাইলাম বাংলার জন্মের জন্য মাত্র 3টা বা 4টা জিনিস দায়ী। তাহলে ইন্দো ইউরোপীয় হচ্ছে বাংলার দাদা বা দাদি, এটা হচ্ছে প্রাচীন ভাষা গোষ্ঠী। এরপর এই শাখার শতম শাখা থেকে বাংলার জন্ম। তাহলে বাংলার মা বলা হয় ডাইরেক্ট সংস্কৃতকে, মানে সংস্কৃত ভাষার মেয়ে হচ্ছে বাংলা। এইভাবে আমাদের বাংলার জন্ম। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে কি করে? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে ইন্দো ইউরোপীয় শাখা 2টি লিখবা। আমরা যেখানে লিখেছিলাম এর শাখা 2টি, এর শাখা 2টি। এক হচ্ছে কেন্তম, 2 হচ্ছে শতম। তাহলে শাখা ছিল 2টি, এক হচ্ছে কেন্তম, এক হচ্ছে কেন্তম, 2 হচ্ছে শতম। তাহলে ইন্দো ইউরোপীয় শাখা হচ্ছে 2টি, এক হচ্ছে কেন্তম, 2 হচ্ছে শতম। আবার স্টেজ চিহ্নতে লিখবা শতম শাখা থেকে, শতম শাখা থেকে বাংলার জন্ম। শতম শাখা থেকে বাংলার জন্ম, কারণ আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে ইন্দো ইউরোপীয় একটা শাখা যার নাম শতম, এইখান থেকে। আবার পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা ভাষার জন্ম হয় কত শতাব্দী? তাহলে স্টেজ চিহ্নতে লিখবা বাংলা ভাষার জন্ম হয়, বাংলা ভাষার জন্ম হয় 7ম শতাব্দী। 7ম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম হয় 7ম শতাব্দীতে। বাংলা ভাষার জন্ম হয় 7ম শতাব্দীতে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে ইন্দো ইউরোপীয় কোন শাখা থেকে বাংলার জন্ম, তাহলে জাস্ট জবাব দিব ইন্দো ইউরোপীয় 7ম শাখা থেকে বাংলার জন্ম এবং বাংলা ভাষার জন্মটা হয় 7ম শতাব্দীতে। এই 7ম শতাব্দীতে এসে আমরা আজকে বাংলা ভাষা পেয়ে যাচ্ছি। এখন প্রশ্ন, এই যে আমরা বাংলা ভাষা পাচ্ছি বা ভাষা পাচ্ছি, বাংলার জন্মগ্রহণ করলো, খুব ভালো কথা। যেহেতু এটা বাংলা ভাষা, তাহলে বাংলা ভাষার ধ্বনি আছে, বর্ণ আছে, শব্দ আছে। এই 3টা জিনিসের মধ্যে কোন জিনিসটাকে ভাষার কি বলা হয়? তাহলে ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের বাহন বা মাধ্যম। সেটা আমরা কি করে প্রকাশ করি? ধরো প্রকাশ করলা যে তোমরা টাঙ্গাইলা, হ্যাঁ তোমাদের বাড়ি টাঙ্গাইলে, তুমি লেখলা যে বাড়ি আমার বাড়ি টাঙ্গাইল, আমার বাড়ি টাঙ্গাইল। এটা একটা বাক্য, এটা একটা বাক্য হয়েছে যে আমার বাড়ি টাঙ্গাইল। তার মানে টাঙ্গাইল একটা শব্দ, এবার বাড়ি একটা শব্দ, আমার একটা শব্দ। তাহলে দেখা গেল এখানে 3টা শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে একটি বাক্য। মানুষ যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে ভাষা বলে।
বাক্য মানেই হচ্ছে আমার মনের ভাব প্রকাশিত হয়েছে, সুতরাং আমিও এটাকে ভাষা বলতে পারি। তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্যই হচ্ছে একটি পূর্ণাঙ্গ ভাষা। তাহলে যেহেতু এই ভাষা সমান সমান বাক্য পাওয়া গেল, এবার বাক্য সৃষ্টি হয়েছে শব্দের সাহায্যে, তাহলে শব্দ কার সাহায্যে সৃষ্টি হয়? শব্দ সৃষ্টি হয় হচ্ছে ধ্বনির সাহায্যে। তাহলে এই ধ্বনি হচ্ছে ক্ষুদ্রতম একক। ধ্বনি যেহেতু ক্ষুদ্রতম একক, তাহলে ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। তাহলে স্টেশনে লিখে রাখবো, ভাষার মূল উপাদান বলা হয় ধ্বনিকে। 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 তাহলে ধ্বনিকে কি বলা হয়? ভাষার মূল উপাদান। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। তাহলে বাক্যকে কি বলে? স্টার চিহ্ন দিয়ে লিখবেন, ভাষার মূল উপকরণ। ভাষার মূল উপকরণ বলা হয় বাক্যকে। ভাষার মূল উপকরণ বলা হয় বাক্যকে। তাহলে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। কোনো প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন করবা, ওই চ্যাট করলে আমি কিন্তু দেখতে পারবো না। তাহলে ভাষার মূল উপাদান বলা হয় ধ্বনিকে, আর ভাষার মূল উপকরণ বলা হয় বাক্যকে। তাহলে এই যে আজকে আমাদের বাংলাটার জন্ম হলো, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ভাষার নাম বাংলা, এই কথাটি বললেন কে? কে নামকরণ করলেন যে আজকে আমাদের ভাষার নাম বাংলা? দেখো, তোমার একটা সুন্দর নাম আছে, আমার একটা নাম আছে। আমার নাম সুন্দর কিনা আমি জানি না, তবু আমার একটা নাম আছে, কিন্তু তোমার একটা নাম আছে। সুন্দর সুন্দর নাম তোমাদের। এই নামগুলো রেখেছে আমাদের বাবা মা, কারো দাদা দাদি, কারো নানা নানি, কারো চাচা চাচি। তাহলে কে বলেছেন যে আমাদের ভাষার নাম বাংলা? বলতে পারবা? আচ্ছা, তোমাদের উত্তর অপেক্ষায় রইলাম। বলো তো, কে বলেছেন আমাদের ভাষার নাম বাংলা? একটু বলো দেখি, কে বলেছেন আমাদের ভাষার নাম বাংলা? বলো। তোমাদের কোনো উত্তর নাই। তোমরা কি আমার কথা শুনতে পারো? কিছুই যে বলো না, নাকি তোমরা একবার বোবা, কথা বলতে জানো না? কোনটা? আচ্ছা, যাই হোক, তাহলে আমি আমার মতো পড়িয়ে যাচ্ছি। তোমরা তো কোনো কথাই বলতেছো না, তোমরা আদৌ আমার কথা শুনতেছো না বুঝতেছো? কিছুই বললা না। আমি প্রশ্ন করলাম, তারও কোনো উত্তর দিলা না। পারি না স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার পারি না। পারি না, সেটাও তো মুখে বলতে হয় যে পারি না। জি তা স্যার, আমি বললাম বুঝবো তাহলে। কি করে যে তোমরা কি আমার কথা শুনতে পারো না পারো না, কথা বুঝতে পারো না পারো না? তোমরা তো কোনো কথাই বলো না। যাই হোক, এত দেখতেছে যে বলছিলাম তো, আচ্ছা, এই এখন জন্য। বুঝলাম যে তুমি পারো না। ঠিক আছে, যেটা বলতেছিলাম যে বাংলা নামকরণ কে করলেন, তাহলে লিখে রাখো স্টার চিহ্ন দিয়ে, সম্রাট আকবরের সভাকবি। সম্রাট আকবরের সভাকবি। সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল। সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল। সভাকবি আবুল ফজল। তার আইন ই, তার আইন ই আকবরী, আকবরী গ্রন্থে প্রথম বাংলা শব্দটি ব্যবহার করেছেন। প্রথম বাংলা শব্দটি ব্যবহার করেছেন। তাহলে সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে প্রথম বাংলা শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ তিনি প্রথম ব্যবহার করেছেন বাংলা আইনি আকবরী গ্রন্থে। সেই দিন থেকে আমাদের ভাষার নাম হয়ে গেল বাংলা। ওই দিন থেকে আমরাও জাতি হিসেবে ব্যবহার করি বাঙালি। কেন ব্যবহার করি? 1498 সালে, তোমরা জানো যে 1498 সালে ভারতের কালিকট বন্দরে প্রথম পর্তুগিজরা এসেছিলেন। এই পর্তুগিজরা আমাদের দেশ সম্পর্কে জানার জন্য একটা বই পড়তো, ঐতরেয় আরণ্যক। সেই ঐতরেয় আরণ্যক গ্রন্থে প্রথম একটি শব্দ ব্যবহৃত হয়েছিল, যার নাম বঙ্গ। সেই বঙ্গের সঙ্গে তারা আইল প্রত্যয় যুক্ত করে ব্যবহার করত বঙ্গাইল। সেই বঙ্গাইলকে কেটে সেটে আজকে ব্যবহার করা হয় বাংলা, এবং সেই বাংলা নামকরণটা এই আবুল ফজলই করলেন।
এবং ওই দিন থেকে আমাদের ভাষার নাম হচ্ছে বাংলা ভাষা, এবং আমরা নিজেদেরকে জাতি হিসেবে বাঙালি বলি। কিন্তু মূলত হচ্ছে আমরা সংকর জাতি, মানে হচ্ছে আমরা মিশ্র জাতি। আমাদের ভাষায় হাজারটা জাতের মিশ্রণ রয়েছে, কারণ আমাদের দেশে ইরানিরা আসছে, আমাদের দেশে পর্তুগিজরা আসছে, আমাদের দেশে ডাচরা আসছে, ওলন্দাজরা আসছে, নানান জনেরা আসছে। তাহলে এতগুলো মানুষ আমাদের দেশে আসছে বিদায় এদের আমরা আজকে সংকর জাত বা আজকে আমরা মিশ্র জাত হয়ে গেছি। ওকে, এরপর এই যে আজকে বাংলা ভাষার সৃষ্টি হলো, বাংলার নামকরণ হলো, তাহলে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে আমাদের বাংলার স্থান কত? এইবার একটা ঝামেলা আছে, তোমাদের কাছে বোধহয় লেকচার শিট আছে। আচ্ছা, তোমাদের কাছে লেকচার শিট আছে বলো তো? জি স্যার আছে। আছে? জি স্যার ও, লেকচার শিট নাই? আছে আছে। আচ্ছা, থাকলে 4 পৃষ্ঠা বের করো। 4 পৃষ্ঠায় দেখো একটা বাক্স দেওয়া আছে, এখানে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলার স্থান কত বলা হয়েছে। তো মনে রাখবা, তোমাদের এই শীটে দেওয়া আছে হচ্ছে সপ্তম, ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলার স্থান সপ্তম। এইটা নিয়ে একটা ব্যাপক ঝামেলা রয়েছে। ঝামেলাটা কি দেখো, পরীক্ষায় প্রশ্নগুলো করা হলো ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলার স্থান কত। ধরো অপশন অপশন একে দেওয়া হলো ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলার স্থান পঞ্চম, অপশন খতে দেওয়া হলো ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলার স্থান ষষ্ঠ, ধরো অপশন গতে দেওয়া হলো ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে সপ্তম, আবার অপশন ঘতে দেওয়া হলো ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলার স্থান চতুর্থ। তাহলে এখন বলো তো তুমি কোনটা উত্তর দিবা? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, চতুর্থ, কোনটা উত্তর দিবা? কোনটা উত্তর দিবা বলো? তোমার শীটে কিন্তু দেখাইলাম, তোমার শীটে আছে সপ্তম। তাহলে কোনটা উত্তর হবে বলো? কি কিছু বলে না, রিফাত মাঝে মাঝে একটু কথা বলে কিন্তু তার উপরেও চুপচাপ থাকে। আচ্ছা যাই হোক, না বলে কথা না বলে আরেকবার বলেন স্যার, বুঝতে কথা পারিনি শুনে কি শুনে প্রশ্নটা। না। কোনটা উত্তর হবে? শীটে সপ্তম, তাহলে তো সপ্তমই হবে তোমাদের বলতেছে। শীটে যেহেতু সপ্তম আছে তাহলে সপ্তমই হবে। উত্তর হচ্ছে এইটার উত্তর দেওয়া যাবে না, এইটার উত্তর এখনই দেওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে কেন? তোমাদের কাছে যাদের চতুর্থ নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই আছে, তোমরা দেখবা তোমাদের সেই বইতে কারো কারো বইতে লেখা আছে চতুর্থ এবং কারো কারো বইতে লেখা আছে ষষ্ঠ। এখন তোমাদের সিটে আছে হচ্ছে সপ্তম। আবার 2020 সালের 21শে ফেব্রুয়ারিতে এইটা পরিবর্তন হয়ে বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে আসছে হচ্ছে পঞ্চম। তাহলে এখন এই চারটাই তো সঠিক উত্তর হতে পারে। কেউ নবম দশম শ্রেণীর পুরাতন বই পড়েছ, সেই বই আছে চতুর্থ, কেউ গত বছরে বই পড়েছ, সেই বই আছে ষষ্ঠ, আবার এখন তোমরা সিটে পড়তেছো সপ্তম, আবার আমি বললাম যে এখন পঞ্চম হচ্ছে। তাহলে একসাথে তো আর চারটা উত্তর হতে পারে না। তাই এই প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে এই বছর, মানে বছর জানুয়ারি মাসের জন্য, মানে আরো 2 মাস, 1 মাস ডিসেম্বর মাস, ডিসেম্বরের পরে জানুয়ারিতে আবার করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নতুন বই আসবে। সেখানে দেখতে হবে এই নবম দশম শ্রেণীর বইতে বা অষ্টম শ্রেণীর বইতে নতুন করে কোনটা সংযোজন করেছে। তারা যদি সপ্তম বলে তাহলে সপ্তম, তারা পঞ্চম বলে পঞ্চম, তারা ষষ্ঠ বলে ষষ্ঠ, চতুর্থ বলে চতুর্থ। কারণ এই তথ্য সর্বদা পরিবর্তনশীল, তাই এইটার আলোচনা আমাদের আপাতত স্কিপ করে যেতে হবে। এইটা আমরা আস্তে করে চুপ করে গেলাম। তাহলে কি স্যার আর গুলা কি শিখবো, তাই না? বাংলা বাদে যেগুলো আছে, বুঝি না। বাংলা বাদে যেগুলো আছে ভাষা, ওগুলো তো শিখতে হবে। বাংলা ব্যতীত যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এগুলা কখনো পরীক্ষায় আসবে না। শুধু বাংলার অবস্থানের জন্য তোমার এইটুকু দেখানো হয়েছে। খালি একটা কথা মনে রাখবা যে 1 নম্বর হচ্ছে চীন। চীনের এই 1 নম্বরটাকে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। তাহলে চীন হচ্ছে ফার্স্ট। তাহলে চীনের পরে যেগুলো আসছে ওগুলার একটা তোমার পড়তে হবে না। তার মানে এগুলো তোমার না পড়লেও চলবে। কিন্তু দেখো তারপরে যেটা আছে বাংলা লিপির উৎপত্তি, এই বাংলা লিপির উৎপত্তিটা কি করে হলো এইটা আমাদেরকে পড়তে হবে। যে আজকে যে আমরা বাংলা লিপিটা পড়বো, এই লিপি মানে হচ্ছে লেখার ধরন, লিপি মানে হচ্ছে লেখার ধরন। তুমি দেখো তোমার শীট আর আমি বোর্ডে লিখতেছি, কেউ চাইলে আবার বোর্ডের দিকেও দেখতে পারো, লেখার দরকার হবে না আশা করি। এই ভারতীয় লিপি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ভারতীয় লিপি, এটাকে বলা হয় ভারতীয়, ফ্যানটা বন্ধ করে দেবো, একেবারে গলার মধ্যে বাতাস লাগে, ব্যথা করে গলা। ভারতীয় লিপি, এই ভারতীয় লিপি হচ্ছে 2 রকম। এক হচ্ছে ব্রাহ্মী, একটা হচ্ছে তোমার ব্রাহ্মী, আরেকটা হচ্ছে এই খরষ্ঠী লিপি। এই ব্রাহ্মী লিপি আবার কয়েকভাবে বিভক্ত।
এর মধ্যে ধরো একটা হচ্ছে পূর্বী লিপি, তোমার সেটা দেওয়া আছে, একটা হচ্ছে মধ্য, আর একটা হচ্ছে পশ্চিমা। এই মধ্য এবং পশ্চিমা লিপির আলোচনা আমাদের নেই, আমাদের মূল আলোচনা হচ্ছে পূর্বী লিপি। এই পূর্বী লিপি থেকে আজকের বাংলা লিপির সৃষ্টি। কিন্তু পরীক্ষায় যখন প্রশ্ন করা হয় যে বাংলা লিপির সৃষ্টি কোন লিপি থেকে, তখন তুমি ব্রাহ্মীও পশ্চিমও বলতে পারবে না, পূর্বীও বলতে পারবে না, তোমাকে সরাসরি বলতে হবে বাংলা লিপির সৃষ্টি ব্রাহ্মী লিপি থেকে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে এই ব্রাহ্মী লিপি তোমার বাম দিক থেকে ডান দিকে লিখতে হয়। ব্রাহ্মী লিপিটা হচ্ছে বাম দিক থেকে, বাম দিক থেকে ডান দিকে লিখতে হয়, বাম দিক থেকে ডান দিকে লিখতে হয়। তাহলে ব্রাহ্মী লিপি লিখতে হয় হচ্ছে বাম দিক থেকে ডান দিকে। তাহলে খরষ্টি লিপি লিখতে হয় কোথায়? এই খরষ্টি লিপিটা লিখতে হয় ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলা ভাষা আমরা কি বাম দিক থেকে লিখি না ডান দিক থেকে লিখি বলো তো রিফাত? যেহেতু তুমি একাই কথা বলো আর বাকিরা তো বোবা, তাই তুমি উত্তর দিতে থাকো। স্যার বাম দিক থেকে। বাম দিক থেকে। তাহলে বলো বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে না খরষ্টি লিপি থেকে? স্যার বাংলা কোন দিক এই থেকে লেখো, বাম ব্রাহ্মী দিক না ব্রাহ্মী ডান দিক? বাংলা বাম দিক থেকে। বাম দিক। তাহলে বাংলা লিপির উদ্ভব হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। আচ্ছা, ব্রাহ্মী থেকে, তোমাকে প্রশ্ন হ্যাঁ। করা হলো যে খরষ্টি লিপিতে লিখতে হয় এমন একটা ভাষার নাম বলো, তাহলে কি বলবা? বাংলা না ইংরেজি না আরবি না হিন্দি না ফার্সি না উর্দু? স্যার খরচ লিপিতে কিছু নাই। আছে তো, ডান দিক থেকে আরবি লিখতে হয়। আরবি আরবি। আরবি, হ্যাঁ, ডান দিক আরবি থেকে ভাষা আরবি। ডান দিক থেকে লেখা লাগে, মনে রাখবা। এই হ্যাঁ। যে বাংলা বাম দিক থেকে লেখা লাগে বিধায় ব্রাহ্মী লিপি থেকে, ইংরেজি বাম দিক থেকে লেখা লাগে বিধায় ব্রাহ্মী লিপি থেকে, কিন্তু আরবি ভাষা ডান দিক থেকে লিখতে হয় বিধায় আরবি ভাষা কোন ভাষা থেকে সৃষ্টি? খরষ্টি লিপি থেকে। খরচটি। খরষ্টি লিপি থেকে সৃষ্টি। ওকে, এখন তুমি তো জানলা যে ব্রাহ্মী লিপি থেকে বাংলার উদ্ভব, তাহলে আমরা লিখে নিই আগে একটু। ব্রাহ্মী লিপি থেকে, ব্রাহ্মী, লিখবো স্যার? হ্যাঁ লেখো। ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব, বাংলা লিপির উদ্ভব, ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব। একটু পানি দাও। কোন অদিতি? অদিতি কে? হ্যাঁ, নায়িকা দিদির মেয়ে? নায়িকা দিদির মেয়ে? তাহলে ও দিদি। আচ্ছা 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 আচ্ছা। দিদি কি এখন আর বসে না? হ্যাঁ, ও দিদি কে? সেই দিদির মেয়ে? ও আচ্ছা। তাহলে দেখো ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব। এখন পরীক্ষায় প্রশ্ন করা হবে তোমাকে নেওয়ার জন্য না তোমাকে বাদ দেওয়ার জন্য বলো তো? সাধারণত পরীক্ষায় প্রশ্নগুলো করা হয় স্টুডেন্টদেরকে বাদ দেওয়ার জন্য। তাহলে প্রশ্ন হ্যাঁ। হচ্ছে যে এইখান থেকে তোমাকে বাদ দেওয়ার মতো একটা মজার প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে যে বাংলা লিপি লিখতে হয় কোন ভাষা দিয়ে? সেটা কি ব্রাহ্মী লিপি দিয়ে না সেটা খরষ্টি লিপি দিয়ে? পরীক্ষায় প্রশ্ন করা হবে বাংলা বর্ণমালা লিখতে হয় কোন লিপি দিয়ে, তাহলে কি জবাব দেব? ওই ব্রাহ্মী স্যার। না, উত্তর হচ্ছে বঙ্গলিপি। বাংলাই তো। এইটাই পার্থক্য। তাহলে লিখবা বাংলা বর্ণমালা লিখতে হয় বঙ্গলিপি দ্বারা, বাংলা বর্ণমালা লিখতে হয়, বাংলা বর্ণমালা লিখতে হয় বঙ্গ লিপি দ্বারা। তাহলে বাংলা বর্ণমালা লিখতে হয় বঙ্গ লিপি দ্বারা, বাংলা বর্ণমালা লিখতে হয় বঙ্গ লিপি দ্বারা। তাহলে আমরা বাংলা বর্ণমালাগুলো লিখি হচ্ছে বঙ্গ লিপি দ্বারা, আর বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। ওকে, এবার তোমরা আবার একটু তোমাদের শীট বের করবা। তোমাদের শীটে দেখবা ওই 4 পৃষ্ঠায় বাংলা সাহিত্যের ইতিহাসের ঠিক উপরে 2টা লাইন আছে। বাংলা সাহিত্যের যে ইতিহাস এটা ঠিক স্যার। উপরে 2টা লাইন। একটা হচ্ছে বাংলা লিপির ডিজাইন তৈরি করেন কে? চার্লস উইলকিন্স, যিনি বাংলা লিপির ডিজাইন তৈরি করেন। পাইছো? স্যার। চার্লস উইলকিন্স। আরেকটা হচ্ছে বাংলা লিপির খোদাইকারক কে? এই বাংলা লিপির খোদাইকারক হচ্ছে পঞ্চানন কর্মকার। তাহলে বাংলা লিপির খোদাইকারক পঞ্চানন কর্মকার, তিনি হচ্ছেন বাংলা লিপির খোদাইকারক। এইটাও পরীক্ষায় প্রশ্ন হয়। ওকে, এরপর দেখো তোমার শীটে, এখন শুধু শীট দেখবা, আমি বলে যাব তুমি শুধু শীট দেখে যাবা, দেখে মিলিয়ে যাবা। পড়ার পর যদি তোমার কাছে কোনো কোশ্চেন মনে হয় তুমি অমনি কোশ্চেন করে ফেলবা। দেখো বলা হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হয়। বাংলা সাহিত্যের ইতিহাস ভাগ করা হয়েছে কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বর হচ্ছে প্রাচীন যুগ,
প্রাচীন যুগের সময়কাল বলা হয়েছে 650 থেকে 1200। তাহলে প্রাচীন যুগের সময়কাল বলা হয়েছে 650 থেকে 1200। এবং 2 নম্বর হচ্ছে মধ্যযুগ। 2 নম্বর হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগের সময়কাল বলা হয়েছে 1201 থেকে শুরু করে 1800। এবং এর মধ্যে একটি অতিরিক্ত যুগ রয়েছে যার নাম হচ্ছে অন্ধকার যুগ। যে অন্ধকার যুগের সময়কাল হচ্ছে 1201 থেকে 1350। এই 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। 1201 থেকে 1350, এই 150 বছরকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। মানে হচ্ছে এই 150 বছরের মধ্যে কোনো সাহিত্য রচিত হয়নি, তাই একে অন্ধকার যুগ বলা হয়। ওকে, এর পরের প্রশ্ন দেখো। এর পরের প্রশ্নটা হচ্ছে যে এটা তো গেল অন্ধকার যুগ, বুঝলাম যে এটাকে অন্ধকার যুগ বলা হয়। তাহলে কেন বলা হয়? কারণ কোনো সাহিত্য রচিত হয়নি। আমরা জানি 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা সিংহাসন দখল করেন। আর উনি সিংহাসন দখল করার পরেই আমাদের বাংলাদেশ থেকে কবি সাহিত্যিকেরা পৃথিবীর বিভিন্ন দেশে চলে যায়, যার কারণে সাহিত্য রচিত হয় না। এই মধ্যযুগের মধ্যে আরেকটি অতিরিক্ত যুগ রয়েছে, যে যুগের নাম হচ্ছে চৈতন্য যুগ। যে চৈতন্য যুগের সূত্রপাত হয়েছে 1501 সালে এবং শেষ হয়েছে 1600 সালে। এইটাকে বলা হয় চৈতন্য যুগ। চৈতন্য যুগ। এবং তারপর 3 নম্বর যুগের নাম হচ্ছে অন্ধকার যুগ। 3 নম্বর যুগ, সরি 3 নম্বর যুগ হচ্ছে আধুনিক যুগ। তিন নম্বর হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগের সময়কাল কত? 1801 সাল থেকে বর্তমান। বর্তমান, এই সময়টুকুকে বলা হয় আধুনিক যুগ। তবে এই আধুনিক যুগের বাইরে আমাদের বাংলা সাহিত্যের আরেকটা যুগ রয়েছে যার নাম হচ্ছে যুগ সন্ধি। যার নাম হচ্ছে যুগ সন্ধি। তাহলে যুগ সন্ধির সময়কাল কত? আমরা এটা লিখতে পারি, যুগ সন্ধির সময়কাল হচ্ছে 1761 থেকে 1860। এই 100 বছরকে বলা হয় যুগ সন্ধি। 1761 থেকে 1860 এই সময়কে বলা হয় যুগ সন্ধির যুগ। আর যার কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। যার কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই হচ্ছে আমাদের সাহিত্যের যুগ বিভাগ। এবার তুমি তোমার সেটা দেখো, প্রাচীন যুগ। প্রাচীন যুগে সাহিত্যের নিদর্শনের নাম চর্যাপদ। তুমি তোমার সেটা দেখো, বলা হয়েছে প্রাচীন যুগ। তাহলে প্রাচীন যুগের সাহিত্য রয়েছে, দেখো তোমার সেটা স্পষ্ট করে লেখা আছে চর্যাপদ। তাহলে চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এই চর্যাপদটা কে আবিষ্কার করেন? দেখো তোমার সেটা লেখা আছে, আবিষ্কার করেন মহামোহোপাধ্যায়। মহামোহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রী আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ এটাকে আবিষ্কার করেন। তিনি আবিষ্কার করেছিলেন 1907 সালে। প্রশ্ন হচ্ছে যে আমরা প্রাচীন যুগের সাহিত্য কেন আধুনিক কালে পেলাম? কারণ 1907 সাল তো হচ্ছে আধুনিক যুগ। এই আধুনিক যুগে এসে কেন আমরা প্রাচীন যুগের সাহিত্যটা খুঁজে পেলাম? তার কারণটা কি, তার ব্যাখ্যাটা কি? হরপ্রসাদ শাস্ত্রী এটা আবিষ্কার করবেন এটা তার কল্পনাতেও ছিল না। তাহলে তিনি কেন এটা আবিষ্কার করলেন? কারণ হরপ্রসাদ শাস্ত্রী 1882 সালে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল যার নাম ছিল বুদ্ধিস্ট মিস্টিক নেপাল লিটারেচার ইন নেপাল। বুদ্ধিস্ট মিস্টিক লিটারেচার ইন নেপাল, অর্থাৎ নেপাল থেকে 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট মিস্টিক লিটারেচার ইন নেপাল এই নামক গ্রন্থটি প্রকাশিত হয়। আর এই গ্রন্থ প্রকাশ হওয়ার পরে তিনি অনুভব করলেন যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে বোধহয় আরো কিছু জানা যেতে পারে। কারণ গ্রন্থটার নামই দিল হচ্ছে সংস্কৃত বুদ্ধিস্ট, মানে সংস্কৃত ভাষায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের লিটারেচার ইন নেপাল, মানে নেপালি ভাষায় সাহিত্য যেটা সংস্কৃত ভাষায় রচিত ছিল। নেপালরা যখন এটা প্রকাশ করেন তখনই হরপ্রসাদ শাস্ত্রী চলে গেলেন নেপালে 1896, 97, 98 এই সালের দিকে। তিনি পরপর 2বার গেলেন, একটানা 2 বছর, কিন্তু কোনো কিছুই খুঁজে পেলেন না। তিনি আবার গেলেন 1907 সালে, এটা তৃতীয়বার। এই তৃতীয়বারে গিয়ে তিনি তিনটা পুঁথি খুঁজে পেয়েছিলেন। যে 4টি পুঁথি খুঁজে পেয়েছিলেন, যে পুঁথিগুলোর মধ্যে দেখো লেখা আছে ডাকর্ণব। পুঁথিগুলোর মধ্যে ছিল ডাকর্ণব। পুঁথিগুলোর মধ্যে ছিল হচ্ছে চর্যা, চর্য, চর্যা, বিনিশ্চয়, চর্যা, বিনিশ্চয়। পুঁথিগুলোর মধ্যে ছিল হচ্ছে কৃষ্ণপাদের দোহা।
পুঁথিগুলোর মধ্যে ছিল হচ্ছে কৃষ্ণপাদের দোহা, পুঁথিগুলোর মধ্যে ছিল হচ্ছে সরহ পাদের দোহা, সরহ পাদের দোহা, এই পুঁথিগুলো ছিল। যখন এই পুঁথিগুলো ছিল তখন হচ্ছে এই হরপ্রসাদ শাস্ত্রী এই চারটাকে একসাথে করে প্রকাশ করে দিলেন। হাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা এই নামে প্রকাশ করলেন। আর এই নামে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষজন বৌদ্ধ ধর্মাবলম্বীর এসে দাবি করলেন, ভাই এটা আমাদের ভাষার ধর্মীয় গ্রন্থ, আমাদেরকে ফেরত দেওয়া হোক। হরপ্রসাদ শাস্ত্রী বলেন, ভাইরে আমি তো তোমাদের ভাষার কোনো ধর্মীয় গ্রন্থ ফেরত দিতে আসিনি, সরি আবিষ্কার করতে আসিনি, তাহলে তোমরা এটা কেন চাচ্ছ? আচ্ছা, তোমরা কি শিটে পাচ্ছ? এগুলো শিটে পাচ্ছ? জি স্যার, শিটে পাচ্ছি স্যার, পাচ্ছি। আচ্ছা, শিট না দেখে এবার আমি একটা স্লাইড দিব, এই স্লাইডের দিকে একটু দেখো। এই স্লাইডটা দেখো, তুমি বাসায় শিটটা পড়িও। এখন স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে আচ্ছা, পাচ্ছি। এখন একটু আমাকে দেখবে না, জাস্ট আমি তোমাকে স্লাইডে দেখাচ্ছি। আমি বোর্ডে দাঁড়িয়ে তোমাকে পুরো কাহিনী বলতে পারতাম, কিন্তু আমি বোর্ডে দাঁড়িয়ে পুরো কাহিনী বললে বলার থেকে তুমি যদি একটু চোখে দেখতে পারো তাহলে তোমার ভালো হবে। এই জন্য জাস্ট এখানে আসা। দেখো আমি একটু বলতেছি, এই যে আমার মাউথ যে নড়তেছে এটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাত, কৃষ্ণপাদের দোহা এবং ডাকর্ণব, এই চারটি পুঁথি একত্রে প্রকাশ করলেন। দেখো, এই হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে, এই নামে প্রথমে প্রকাশ করলেন। এই নামে প্রকাশ করার সঙ্গে সঙ্গে দাবি করা শুরু করলেন, ভাই এটা আমাদের ভাষার ধর্মীয় গ্রন্থ, এটা আমাদেরকে ফেরত দেওয়া হোক। আচ্ছা, 4 মিনিট পরে তোমাদের লাইন কেটে যাবে, কেটে গেলে আবার একই লিঙ্কে যোগদান করিও। এরপর দেখো, তাহলে চর্যাপদ রচনাকাল, কবে কবিরা এই চর্যাপদগুলো রচনা করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন চর্যাপদ রচিত হয়েছে 650 থেকে 1200 সালের মধ্যে, কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই মতকে গ্রহণ করে না। তোমাদের সেটাই দেওয়া আছে, সুনীতি কুমারের মতে হচ্ছে 950 থেকে 1200, সেটা বাসায় দেখিও। চর্যাপদটুকু আমার এখানে দেখো, তো শহীদুল্লাহ মতে 650 থেকে 1200, কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 এর মধ্যে হচ্ছে চর্যাপদ রচিত হয়েছিল। তবে এই চর্যাপদ মূলত রচিত হয় সেন আমলে। সেন আমলে রচিত হলেও এই চর্যাপদের যে সমাজচিত্র, মানে চর্যাপদের মধ্যে যে বিবরণীগুলো আছে, এই বিবরণীগুলো ছিল আলামত। হচ্ছে পাল আমলের। তবে বেশিরভাগ পণ্ডিত, এটা পতি হয়ে গেছে, এটা হবে পণ্ডিত। বেশিরভাগ পণ্ডিত মনে করেন চর্যাপদ রচনা করেন পাল আমলে, আর নেপালে যায় হচ্ছে সেন আমলে। কিন্তু পরীক্ষায় আসলে তোমাদেরকে উত্তর দিতে হবে এইটা, যে চর্যাপদ রচিত হয়েছে মূলত পাল আমলে। লে। ওকে, এখন দেখো চর্যাপদের পদ সংখ্যা। পদ সংখ্যা মানে কবিতা, যে চর্যাপদে মোট কয়টি পদ রয়েছে তোমাদের সেটাও লেখা আছে এবং আমিও লিখে দিয়েছি, এই পিডিএফটা আমার তৈরি করা। যে চর্যাপদে মোট 51টি পদ আছে, তবে কোনো কোনো জায়গায় 50টি পদের কথা উল্লেখ করা আছে, আর মতান্তর হচ্ছে যে 51টি পদ আছে। এর মধ্যে একজন কবি ছিল যার কোনো পদই খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার আগে জেনে নিচ্ছি, এই 51টি পদের মধ্যে খুঁজে পাওয়া যায় মাত্র 46.5টি পদ। এই 46.5টা খুঁজে পাওয়া গেছে, তাহলে খুঁজে পাওয়া যায় না 3.5টা। সেই 3টা কি কি? এই যে দেখো এখানে লিখে দিয়েছি, 23 নং হ্যাঁ, পদের অর্ধেক, 24, 25 ও 48 নং পদ, এই পদগুলো খুঁজে পাওয়া যায় না। তাহলে এগুলো যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে এগুলাকে আমরা কেন চর্যাপদের পদ সংখ্যা বা কবিতার সংখ্যা বলবো? বলবো এই কারণে যে এই পদগুলোর নাম্বার আছে কিন্তু পদ নেই, তাতে কি নাম্বার তো উল্লেখ করা ছিল, আর নাম্বার উল্লেখ করা থাকলে সেগুলাকে আমার পদ বলতেও হবে। এর মধ্যে এই 25 নং পদ যেটা, এই 25 নং পদটা রচনা করেছিলেন তোমার তন্ত্রীপা। এই তন্ত্রীপা 25 নং পদ রচনা করেন। তবে তন্ত্রীপা 25 নং পদ লিখেছিলেন একটাই মাত্র, সেটাও পাইনি। কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন আসে চর্যার কোন কবির পদ আবিষ্কার হয়নি, তাহলে আমাদেরকে উত্তর দিতে হয় অন্য কিছু। তাহলে সেক্ষেত্রে যদি পারো খাতায় লিখে রাখো স্টার চিহ্ন দিয়ে, লারি ডম্বি পা, লারি ডম্বি পা, এই কবির, এই কবির কোনো পদ আবিষ্কার হয়নি। লারি ডম্বি পা, এই কবির কোনো পদ আবিষ্কার হয়নি। লারি ডম্বি পা, এই কবির কোনো পদ আবিষ্কার হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে কোন কবির পদ আবিষ্কার হয়নি? লারি ডম্বি পা, এই কবির কোনো পদ আবিষ্কার হয়নি। কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন থাকে যে চর্যাপদের কোন কবির পদ আবিষ্কার হয়নি, লারি ডম্বি পা নাই ধরো, সেক্ষেত্রে তন্ত্রীপা আছে, তাহলে এইটাই উত্তর হবে, কারণ তন্ত্রীপা একটাই পদ লিখেছিল জীবনে, সেটাও পাওয়া যায়নি। তাহলে এটাও লিখে রাখবো আমরা, তন্ত্রীপা, তন্ত্রীপা ব্রেকেট দিয়ে 25 নং, এই কবিরও কোনো পদ আবিষ্কার হয়নি।
তাহলে এই কবিরও কোনো পদ আবিষ্কার হলো না, এই লারিডম্বিপা এবং তন্ত্রীপা দুজনের একজনেরও পদ পাওয়া গেল না। যাই হোক, তাহলে এই 23 মতান্তরে 24 জন কবি মিলে চর্যাপদের মোট 51টি পদ রচনা করেছিলেন, যে 51টির মধ্যে 46.5টি আবিষ্কৃত হলো, 3.5টি আবিষ্কৃত হলো না। তাহলে এই কবিদের মধ্যে কে প্রথম কবিতা রচনা করলেন? তাহলে চর্যাপদের কবিদের মধ্যে যিনি প্রথম কবিতা রচনা করেন তাকে বলা হয় আদি কবি। তাহলে আমরা স্টেশনে দেখতে পারি চর্যাপদের আদি কবি, এই আদি কবির নাম হচ্ছে লুই পা। তাহলে চর্যাপদের আদি কবি লুই পা, যিনি জন্মগ্রহণ করেন 730 সালে, মৃত্যুবরণ করেন 810 সালে। এই চর্যাপদের আদি কবি হচ্ছে লুই পা, যিনি জন্মগ্রহণ করেন 730, মৃত্যুবরণ করেন 810। ওকে, তাহলে সর্বোচ্চ পদ কে রচনা করেন, মানে সব থেকে বেশি পদ কে রচনা করেন? এই চর্যাপদের সর্বোচ্চ পদ। আচ্ছা, লুই পা 1 নং পদ রচনা করেছিলেন বিধায় তাকে আদি কবি বলা হয়। একে দাও, একে দাও ফ্যানটা, বা দুইয়ে দিতে পারো। তাহলে এই লুই পা 1 নং চর্যায় কি বলেছিলেন? লুই পা 1 নং বলেছিলেন কা তরু বড় পাঞ্চবি ডালো। তিনি দিও না, তিনি দিলে গলা গলা শুকিয়ে যায়। স্যার এখানে তো শুধু লুই দেওয়া 1 নম্বরে লুই। হ্যাঁ হ্যাঁ, 1 নম্বরে তো শুধু লুই দেওয়া, লুই আপনি ওটা বলছেন লুই লুই পা হবে। যারা পদ রচনা করে তাদের নামের শেষে থাকে পা, ওটা হবে লুই পা। আচ্ছা, শেষ, কেটে গেছে। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে লুই পা বলেছিলেন তার কবিতায় কা আ তরু বড় পাঞ্চবি ডালো চঞ্চল চিও পৈঠা কালো। কাটছে?